সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে যার যার ঘরে অবস্থান করছো। আজকের উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা। আজকের আমাদের আলোচ্যসূচি হচ্ছে অনুশীলনী 11.2। এটি আজকের এই অনুশীলনীর উপর দ্বিতীয় ক্লাস। তোমরা অলরেডি এই অনুশীলনীর উপর একটি ক্লাস করে ফেলেছ। আশা করি পূর্বের ক্লাসটি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখেছো এবং বুঝতে পেরেছো। তো চলো যাওয়া যাক আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে প্রশ্ন নং 6। তিনটি বিন্দুর স্থানাঙ্ক a -2,1, b 10,6 এবং c a,-6 দেওয়া আছে। এখন ab = bc হলে a এর সম্ভাব্য মানসমূহ কত তা আমাদের নির্ণয় করতে হবে। আরেকটি অংশ রয়েছে এখানে, সেটি হচ্ছে a এর মানের সাহায্যে যে ত্রিভুজ গঠিত হয় এর ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তো চলো যাওয়া যাক সমাধানে। তো প্রথমে আমি ওই তিনটি বিন্দুর কথা উল্লেখ করেছি। দেওয়া আছে তিনটি নির্দিষ্ট বিন্দুর স্থানাঙ্ক, যথাক্রমে a 2,1, b 10,6 এবং c a,-6। এক্ষেত্রে xy সমতলে আমরা বিন্দুগুলিকে স্থাপন করিনি। এর কারণ হচ্ছে এখানে c বিন্দুতে খেয়াল করে দেখো a রয়েছে, যে মানটি আমাদের জানা নেই, এটি একটি অনির্দিষ্ট মান। এ কারণে আমরা xy সমতলে abc বিন্দুগুলিকে স্থাপন করিনি। আমরা শুধুমাত্র ab = bc এই তথ্যটিকে ব্যবহার করে অঙ্কটি করব। এই জন্য আমাদের ab এর দৈর্ঘ্য এবং bc এর দৈর্ঘ্য বের করা লাগবে। আমরা এখন আগে এই দুটি দৈর্ঘ্য বের করব এবং পরবর্তীতে এই সমীকরণ থেকে a এর মানটি সমাধান করে বের করে নিব। তো চলো প্রথমেই দেখি আমরা হচ্ছে ab এর দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে। ab এর দৈর্ঘ্য যখন আমরা নির্ণয় করব তখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে a বিন্দুর স্থানাঙ্ক যেটা, এটাকে ধরতে হবে মনে মনে x1, y1, আর b বিন্দুর স্থানাঙ্কটিকে ধরতে হবে মনে মনে x2, y2। তাহলে ওই দূরত্ব নির্ণয়ের যে সূত্র তোমরা অনুশীলনী 11.1-এ শিখে এসেছো, সেই সূত্রটি আমরা ব্যবহার করব। অর্থাৎ দুটি বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব সেটি নির্ণয়ের যে সূত্র তোমরা পড়েছো সেটি আমরা এখানে প্রয়োগ করব। তাহলে সূত্রটি কী ছিল আমার আশা করি তোমাদের মনে আছে, তবু আমি একবার একটু তোমাদের মনে করিয়ে দিচ্ছি। সূত্রটি ছিল এরকম যে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার হোল রুট। এখানে যদি এই বিন্দুটিকে আমরা x1, y1 বিবেচনা করি আর বি বিন্দুটিকে x2, y2 বিবেচনা করি, তাহলে সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি? x2 - x1 অর্থাৎ 10, যেহেতু মাইনাস আছে তাই মাইনাসে প্লাসের 2 হয়ে হোল স্কয়ার হবে, অর্থাৎ ভুজদ্বয়ের অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর অর্থাৎ y2 - y1, দ্যাট মিনস 6 - 1 হোল স্কয়ার একক। এখান থেকে আসলে আমরা এখন ক্যালকুলেশন করে দেখি কি আসে। ক্যালকুলেশন করব আমরা, তাহলে আসবে হচ্ছে 12 স্কয়ার প্লাস 5 স্কয়ার একক। প্রশ্নটি তোমরা অলরেডি আলোচনা করে ফেলা হয়েছে আমাদের, তো আমরা প্রশ্নটি মুছে ফেলতেছি। তাহলে আসো দেখতে পাচ্ছি কি আমরা যে এখানে 12 স্কয়ার হচ্ছে 144 আর 5 স্কয়ার কত আসবে? 25 একক। তার মানে √169 একক, দ্যাট মিনস 13 একক। এটি পেয়ে গেলাম আমরা হচ্ছে ab এর দৈর্ঘ্য। এখন অনুরূপভাবে আমরা তাহলে bc এর দৈর্ঘ্যটাও বের করব। চলো এখন আমরা bc এর দৈর্ঘ্যটি বের করি। সুতরাং BC, এক্ষেত্রে আমরা যেটি করব সেটি হচ্ছে বি বিন্দুটিকে আমরা ধরে নিব মনে মনে x1, y1 এবং সি বিন্দুটিকে ধরে নিব x2, y2। তাহলে সূত্র অনুযায়ী কী লিখব আমরা? x2 - x1 হোল স্কয়ার অর্থাৎ a - 10 হোল স্কয়ার প্লাস -6 দেন সূত্রে মাইনাস, তারপর হচ্ছে কত 6 হোল স্কয়ার একক। তাহলে আমরা নিচের অংশটুকু মুছে ফেলতেছি। এখন আসো যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসতেছে? a - b হোল স্কয়ার সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে a স্কয়ার - 2 * a * b হিসেবে 10 আসবে প্লাস b স্কয়ার অর্থাৎ 10 স্কয়ার প্লাস দিয়ে -12 হোল স্কয়ার একক।
তাহলে এখানে কি আসতেছে দেখো, এ স্কোয়ার মাইনাসের 20a প্লাস 100 প্লাস 144 একক। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি দেখতে পাচ্ছি, রুট ওভার এ স্কোয়ার মাইনাসের 20a প্লাস 244 একক। লক্ষ্য করে দেখো প্রশ্নের ভিতরে তোমাদের লেখা আছে এবি ইকুয়াল টু বিসি। তাহলে আমরা এখন এবি এবং বিসি এর যে মান পেলাম, এবির মান পেয়েছিলাম আমরা 13 একক, বিসি এর মান আমরা পেলাম এটি, এই দুটিকে আমরা সমান ধরবো, ধরে এখান থেকে আমরা সমাধান করে এর মানটি বের করব। তাহলে প্রশ্ন মতে এবি ইকুয়াল টু বিসি, তাহলে এবির মান কত পেয়েছি আমরা, এবি মান পেয়েছিলাম 13, আর বিসি এর মান আমরা এই মাত্র যেটা বের করলাম লিখব রুট ওভার দিয়ে এ স্কোয়ার মাইনাসের 20a প্লাস 244। এখন এই পাশে রুট তো রাখা যাবে না, তাহলে এখন কি করা যেতে পারে, উভয় পক্ষে আমরা বর্গ করে দিব, তাহলে এই রুটটা উঠে যাবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, বর্গ করে দিলে 13 স্কোয়ার হচ্ছে কত 169, আর এখানে কত আসবে, রুটটা উঠে যাবে, বর্গ করে দিলে এ স্কোয়ার মাইনাসের 20a প্লাস 244, এখানে লিখে দিব সাইড নোট হিসেবে বর্গ করে। ঠিক আছে, এখন যেটা করব সেটা হচ্ছে সবগুলোকে এক পাশে নিয়ে যাব। তাহলে এই বাম পক্ষ থেকে 169কে আমরা ডান পক্ষে নিয়ে যাই, তাহলে কি আসবে 0 ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাসের 20a প্লাস 244 মাইনাস 169। এখন আমরা একটা কাজ করব, সেটি হচ্ছে আমাদের সকল মান আছে ডান পাশে, তাহলে আমরা ডান পক্ষকে ধরে নেব বাম পক্ষ, আর বাম পক্ষটাকে ধরে নেব কি ডান পক্ষ। তাহলে কি আসবে এ স্কোয়ার মাইনাসের 20a প্লাস যোগ বিয়োগ করে দেখবা যে 75 আসবে ইকুয়াল টু 0। ঠিক আছে, ডান পক্ষটাকে লিখবো হচ্ছে বাম পক্ষে, আর বাম পক্ষটাকে লিখবো হচ্ছে ডান পক্ষে। এতে করে কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হবে না, পক্ষান্তর কিন্তু হয়নি, জাস্ট শুধু আমরা কি করেছি ডান পক্ষকে বাম পক্ষ লিখেছি আর বাম পক্ষকে ডান পক্ষ লিখেছি। এখন যে রাশিটা পেলাম, এই রাশিটা থেকে এর মান নির্ণয় করতে গেলে আমাদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3টি পদ রয়েছে। তাহলে আসো আমরা এখানে দেখি যে মিডল টার্ম ফ্যাক্টর করা যায় কিনা। মিডল টার্ম ফ্যাক্টর করার সিস্টেম কি তোমাদের মনে আছে? আমি তোমাদের একটু মনে করে দিই যে মধ্যম পদটিকে আমরা দুটি এমন অংশে বিভক্ত করব যাতে করে যেই দুটি অংশে আমরা বিভক্ত করব তাদের যোগফলটি হয় মাঝখানের অংশ আর গুণফলটি হবে এই দুই পাশের অংশের সমান। এখন এখানে মিডল টার্ম ফ্যাক্টর করে আমি লিখতে পারি 5a মাইনাসের আর হচ্ছে মাইনাসের 15a প্লাস 75। লক্ষ্য করে দেখো, আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, দেখো এই দেখো যোগফলটা কত আসে, মাইনাসের 5 আর মাইনাসের 15 যোগফলটা কত মাইনাসের 20 আসলো। আর তুমি গুণ করে দেখো মাইনাসের 5 আর মাইনাসের 15, 5 15 75, আর এ আর এ গুণ দিয়ে হবে কত এ স্কোয়ার আর হচ্ছে মাইনাসের মাইনাসের প্লাস, তারপর প্লাসের 75 এ স্কোয়ার। দেখো এই পাশের দুইটা গুণফলও কিন্তু কি আছে, এখানে 75 এখানে এ স্কোয়ার, গুণ দিলে 75 এ স্কোয়ার, তাহলে কিন্তু গুণফলও মিলে গেল আর যোগফলটা মাইনাসের 20 এ হলো। তাই এখন আসো সেখান থেকে আমরা দেখো এ প্রথম দুইটির পদ থেকে এ কমন নেই, তাহলে এ মাইনাসের 5 হবে, এখান থেকে কি আসবে এই দুটো পদ থেকে আমরা নিব কি মাইনাসের 15 কমন নিব, তাহলে আসবে এ মাইনাসের 5 ইকুয়াল টু 0। তাহলে এখানে আসো যে এ মাইনাসের 5 এখানে কত আসবে এ মাইনাসের 15, এই দুটি উৎপাদকে আমরা এই রাশিটিকে ভেঙে দিলাম। এখন আমরা জানি দুই বা ততোধিক রাশির গুণফল যদি শূন্য হয় তবে উহা প্রত্যেকেই পৃথক পৃথকভাবে শূন্যের সমান হয়। তাহলে এই দুটির গুণফল যেহেতু শূন্য, তাহলে আমরা কি বলতে পারি না যে সুতরাং হয় এ মাইনাসের 5 ইকুয়াল টু 0 অথবা এ মাইনাসের 15 ইকুয়াল টু 0 বলতে পারি কি না? তাহলে আসো পরবর্তী অংশে যাব, এখান থেকে আমরা পাবো হচ্ছে এ ইকুয়াল টু 5 অথবা দিয়ে কি পাবো বা এ ইকুয়াল টু 15। সুতরাং আমরা কি বলতে পারি নির্ণেয় মান, তাহলে আমরা কিন্তু এর মানটা পেয়ে গেলাম তাই না? তাহলে নির্ণেয় মান আমরা কি লিখবো এ ইকুয়াল টু 5 অথবা 15। আশা করি তোমরা এই অংশটুকু পর্যন্ত বুঝতে পেরেছো।
এবার চলো যাওয়া যাক দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশে কি বলা ছিল, তোমরা আশা করি তোমাদের পাশে বই রয়েছে, তোমরা বইটি দেখো। দ্বিতীয় অংশে বলা আছে এ এর মানের সাহায্যে যে ত্রিভুজ পাওয়া যায় সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এর মান আমরা পেয়েছি দুটো, একটা হচ্ছে 5, একটা হচ্ছে কত 15। তাহলে দুটো মান ব্যবহার করে আমাদের কি করতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আসো ক্ষেত্রফল নির্ণয়ের দিকে যাই। এখন a = 5 হলে এবিসি বিন্দুগুলি কি দাঁড়ায় দেখো। এ হচ্ছে -2,1, বি হচ্ছে 10,6 ও সি বিন্দুর স্থানাঙ্ক কত হয়, সি বিন্দুর স্থানাঙ্ক হবে 5,-6। অর্থাৎ তিনটি বিন্দু আমরা এখন কিন্তু তিনটি বিন্দুর স্থানাঙ্কই আমরা দেখতে পাচ্ছি, তাই না? তিনটি বিন্দুকে আমরা তাহলে কী করবো, এখন XY সমতলে আমরা কী করবো, স্থাপন করব। ঠিক আছে, এখন কিন্তু তিনটি বিন্দুতেই সবগুলো মানে আমাদের জানা, কোনো অজানা মান এখানে নেই। কাজে তিনটি বিন্দু এখন আমরা কী করব, XY সমতলে স্থাপন করব। XY সমতলে বিন্দু তিনটিকে স্থাপন করে পাই, বিন্দু তিনটিকে স্থাপন করে পাই। XY সমতলে যদি আমরা বিন্দু তিনটিকে স্থাপন করি তাহলে চিত্রটা কীরকম আসবে একটু দেখো। আমি সাইডে আঁকতেছি তোমাদের জন্য। স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা দুটি উলম্ব রেখা পরস্পরকে যে বিন্দু ছেদ করেছে সেটিকে আমরা কি বলি, মূল বিন্দু। যেটা ভূমির সমান্তরাল রেখা সেটি হচ্ছে কি এক্স অক্ষ রেখা, এটা নাম দিয়েছি আমরা এক্স ও এক্স প্রাইম। আর যেটি উলম্ব রেখা সেটি হচ্ছে ওয়াই ও ওয়াই প্রাইম। এখন আমরা এই বিন্দুগুলিকে স্থাপন করব। তো আমরা আগে একটু মার্কিং করে নিই। ঠিক আছে, এটা হচ্ছে 5, এটা 10 ধরে নিলাম। এখানে এটা হচ্ছে 5, এটা 10 ধরে নিলাম। এটাকে 5, এটাকে 10 ধরে নিলাম। এটাকেও এভাবে করে আমরা মার্কিং করে নিলাম। এখন আসো -2,1, -2 যদি বলি তাহলে এক্স অক্ষের ঋণাত্মক দিকে আসবে, -2 2 ঘর আর হচ্ছে কি উপরে 1 ঘর পজিটিভের দিকে। আচ্ছা, তারপরে আসো 10,6 বি বিন্দু, 10 এবং 6 এইখানে বসবে। আর সি বিন্দুর জন্য হচ্ছে কত 5, -6, তাহলে 5 আর হচ্ছে -6। তাহলে এখন আসো আমরা এই তিনটে বিন্দু যদি যোগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব এবিসি ত্রিভুজ। অর্থাৎ এই বিন্দু ছিল সি বিন্দু 5, -6, এটি ছিল বি বিন্দু 10,6 আর এটি ছিল হচ্ছে এ বিন্দু যার স্থানাঙ্ক ছিল হচ্ছে -2,1। ওকে, তাহলে কি আমরা এবিসি ত্রিভুজটি দেখতে পাচ্ছি? আচ্ছা, এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কিন্তু তোমাদেরকে গত ক্লাসেই শেখানো হয়েছে। আমরা পদ্ধতি 2 যেটি তুলনামূলকভাবে সহজ সেই পদ্ধতির সাহায্যে আমরা করব। ওই যে উলম্ব রেখার সাহায্যে আমরা বিন্দুগুলিকে বসিয়ে তারপর যে ক্ষেত্রফল নির্ণয় করি সেই পদ্ধতি। তাহলে আমরা লিখব যে এখন এ বি ও সি বিন্দু তিনটিকে ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে পাই, কাঁটার বিপরীত দিকে নিয়ে পাই। ঘড়ি কাঁটা বিপরীত দিকে নিলে আমরা কিন্তু যদি এ বিন্দু থেকে শুরু করি তাহলে এ, তারপরে সি, তারপরে বি। যদি বি বিন্দু থেকে শুরু করি তাহলে বি এ সি। যদি সি বিন্দু থেকে শুরু করি সি বি এ। এটা খেয়াল রাখতে হবে। পাই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ওই যে সূত্র লিখবো, প্রথমে হাফ লিখে উলম্ব রেখা। ধরো আমরা বি বিন্দু থেকেই শুরু করি, তাহলে বি বিন্দুর জন্য কত লিখবো 10 এবং 6। তারপরে লিখবো হচ্ছে এ বিন্দু, ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরে এই বি বিন্দু থেকে ঘুরে এই বিন্দুতে আসবো, -2,1।
তারপরে এই বিন্দুর পরে আসবে কি সি বিন্দু 5 কমা মাইনাসের 6। এরপরে কিন্তু পুনরায় আবার কি আসবে বি বিন্দু আসবে, প্রথম যে বিন্দুটা সেটা আসবে, তাহলে 10 কমা 6 বর্গ একক। ঠিক আছে, এখন আসো ওই যে উপর থেকে নিচের দিকে গুণগুলো যেগুলো সেগুলো কি হবে, সবগুলোর সামনে চিহ্ন চিহ্ন কি হবে ধনাত্মক। তাহলে এটার সাথে এটা যখন গুণ দিব তখন সামনে চিহ্ন হবে পজিটিভ, এখানটার সাথে এটা গুণ দিলে পজিটিভ, এটার সাথে এটা গুণ দিলে পজিটিভ সামনে চিহ্ন। তাহলে কি লিখবো আমরা, হাফ লিখে 10 আর 1 গুণ দিলে হবে কত 10 যোগ মাইনাসের 2 আর মাইনাসের 6 গুণ দিয়ে হবে প্লাসের 12। তারপরে আসবে কত যোগ 5 আর যোগ কত 6, 5 × 6 কত হবে 30। এবার বিপরীত দিকের গুণগুলো দিব, সেগুলোর সামনে চিহ্ন আসবে কি মাইনাস। তাহলে -6 আর মাইনাসের 2 গুণ দিলে হয় মাইনাসের 12, আর এই সামনে মাইনাস আছে তো মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাসের 12। তারপরে হবে কত মাইনাস মাইনাস দিয়ে 5 আর 1 গুণ দিলে কত আসবে 5 মাইনাসের, আর এখানে সূত্রে মাইনাস দিব আগে, 10 আর 6 গুণ দিলে হবে কত 6 আর 10 গুণ দিলে হবে 60, কিন্তু মাইনাসে মাইনাসে হয়ে যাবে কত প্লাসের 60 বর্গ একক। এখন ক্যালকুলেশন করি আসো, হাফ লিখে প্লাস এগুলো আগে লিখে ফেলি। তো 10 আর 12 কত 22, 22 আর 30 52, 52 আর 12 64, 64 আর 60 কত 124 প্লাসের, আর মাইনাসের হচ্ছে 5 বর্গ একক। তাহলে ক্যালকুলেশন করলে দেখবে যে 119/2 বর্গ একক আসবে। ঠিক আছে, এটা আমরা পেলাম কিন্তু a = 5 ধরে। ঠিক আছে, a = 5 ধরে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হচ্ছে 119/2 বর্গ একক। তাহলে a = 15 ধরেও কি করতে হবে আমাদেরকে, আবার করতে হবে, আবার a = 15 হলে এভাবে করে তোমাদেরকে কি করতে হবে, একই পদ্ধতিতে এইমাত্র যে পদ্ধতিতে আমরা দেখালাম ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল নির্ণয়ের জন্য, সেই পদ্ধতিতে a = 15 হলেও তোমাকে কি করতে হবে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে, এবং এই কাজটি তোমরা নিজেরা করবে। ঠিক আছে, তাহলে এটি আমি আর করে দিচ্ছি না, এটা তোমরা নিজেরা করবে। ওকে, তো শিক্ষার্থীরা এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় অঙ্কে, যেটি হচ্ছে প্রশ্ন নম্বর 8-এর খ। এখানে দেখো যে 4টি বিন্দু উল্লেখ করা আছে, 1, 4, -4, 3, 1, -2 এবং 4, 0। এই 4টি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। তবে একটা কথা স্পেশালি এখানে উল্লেখ করা আছে, সেটি হচ্ছে পদ্ধতি 2, অর্থাৎ তোমাদেরকে এর আগে আমি চতুর্ভুজের ক্ষেত্রফল বা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য যে পদ্ধতিটি দেখিয়েছিলাম এটি সেই পদ্ধতি। তাহলে আমরা ওই আগের মতোই আমরা কী করবো, সমাধানে চলে যাচ্ছি এবং ধরে নিয়ে কি করব, ধরি a হচ্ছে 1, 4, b হচ্ছে -4, 3, c হচ্ছে 1, -2 এবং d হচ্ছে 4, 0। এই 4টা বিন্দু আমরা ধরে নিব, নামকরণ করব এদের a b c d, এবং চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দুকে xy সমতলে আমরা স্থাপন করব। xy সমতলে স্থাপনের জন্য দেখো আমি অলরেডি তোমাদের যে x অক্ষ এবং y অক্ষ এঁকে রেখেছি, এবং নির্দিষ্ট বিন্দু পরপর আমি দূরত্ব পরপর আমি চিহ্নিত করেছি মান বসানোর সুবিধার্থে। এখন আসো প্রথমে আমরা এই বিন্দুটি স্থাপন করি। এ হচ্ছে 1, 4, তাহলে হচ্ছে 1 ঘর এবং 4 ঘর, উপর কি y অক্ষের দিকে 4 ঘর, তাহলে ধরলাম আমরা এই বিন্দুটা হচ্ছে এইখানে, এটা হচ্ছে এ বিন্দু। এ বিন্দু হচ্ছে 1, 4। এরপরে আসো বি বিন্দু। বি বিন্দু হচ্ছে -4, 3। তো বি বিন্দুর জন্য আমরা -4 যাব, আর প্লাসের দিকে কত হবে 3, অর্থাৎ y অক্ষের ধনাত্মক দিকে যাবে হচ্ছে কত 3 ঘর, তাহলে এটা হবে বি বিন্দু। এটাকে আমরা লিখবো হচ্ছে -4, 3। ওকে, এরপরে আসো সি বিন্দু 1, -2। তাহলে x অক্ষের দিকে ধনাত্মক দিকে হবে 1 ঘর এবং y অক্ষের ঋণাত্মক দিকে হবে 2 ঘর, তাহলে এখানে আসবে হচ্ছে সি বিন্দু। সি বিন্দুটি আমরা লিখলাম হচ্ছে 1, -2। আর ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত 4, 0। তাহলে প্রথমে x অক্ষের দিকে 4 ঘর গেলাম, তারপর y অক্ষের মান 0, তাহলে এখানেই থাকবে, এটি হচ্ছে ডি বিন্দু।
ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,0। এখন আসো আমরা যোগ করে দিই বিন্দুগুলিকে, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে এবিসিডি চতুর্ভুজটি। ও মূল বিন্দু দিয়ে দিলাম, তাহলে এখানে এবিসিডি চতুর্ভুজটি আমরা পেলাম। এই চতুর্ভুজের ক্ষেত্রফলটি আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা তো চতুর্ভুজ, পঞ্চভুজ হোক ষড়ভুজ হোক, আমরা পদ্ধতি 2 যেটি শিখেছিলাম যে হাফ ইন্টু যে দুটি উলম্ব রেখার মাঝখানে আমরা বিশেষ প্রক্রিয়ার সাহায্যে সজ্জিত করে বিন্দুগুলিকে ঘড়ি কাঁটা বিপরীতে নিয়ে ক্ষেত্রফল নির্ণয় করি, সেই পদ্ধতি আমরা এখানে ব্যবহার করব। তাহলে লিখব যে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল কি আসবে? হাফ লিখে উলম্ব রেখা, এরপরে আমরা প্রথমে ধরো এ বিন্দু থেকে যদি শুরু করি, তবে ঘড়ি কাঁটা বিপরীত দিকে কি করব? এ বিন্দু, তারপরে বি বিন্দু, তারপরে সি বিন্দু, তারপর ডি বিন্দু, দেন আবার প্রথম কি আছে এ বিন্দুটা আবার লিখতে হবে। তাহলে এ বিন্দু দিয়ে শুরু করি, 1 4, তারপরে বি বিন্দু -4 3, সি বিন্দু 1 -2, আর ডি বিন্দুর জন্য কত লিখব? 4 আর 0 লিখব। এরপরে আবার প্রথম যে বিন্দুটা এ বিন্দু অর্থাৎ 1,4, সেটা আমরা এখানে বসাবো, 1 4 বসাই দিব, দিয়ে আমরা এবার লিখলাম বর্গ একক। ঠিক আছে, তো এখন তাহলে আমরা ক্যালকুলেশনের দিকে চলে যাচ্ছি। যদি আমরা ক্যালকুলেশনের দিকে অগ্রসর হই, কি দেখতে পাবো? হাফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, আমরা জানি উপর থেকে নিচের গুণগুলি কি হয়? ধনাত্মক। তাহলে 1 আর 3 গুণ দিয়ে লিখবো হচ্ছে 3 প্লাস 4 -4 আর -2 গুণ দিয়ে হবে কত? +8 প্লাস 1 আর 0 গুণ দিয়ে হবে হচ্ছে 0 প্লাস 4 × 4 16। এবার আসবে কি? বিপরীত দিকের গুণগুলো হবে মাইনাস। তাহলে 4 আর -4 গুণ দিয়ে হবে কত? -16। ওই মাইনাসে আর এই মাইনাসে হয়ে যাবে প্লাস দিয়ে 16। তারপরে আবার সূত্রের মাইনাস, এরপরে কত আসবে? 3 আর 1 গুণ দিয়ে হবে হচ্ছে 3, তারপরে আসবে কত? এই -2 আর 4 গুণ দিয়ে হবে -8, আর সূত্রে মাইনাস মাইনাসে হয়ে যাবে +8। আর এখানে কত আসবে? 0 আর 1 অর্থাৎ 0 আর 1 গুণ দিয়ে হবে হচ্ছে 0 বর্গ একক। তাহলে হাফ ইন্টু, ক্যালকুলেশন করো, 3 8 11 আর 16 হচ্ছে 27 আর 16 হচ্ছে 43 আর 8 হচ্ছে 51, প্লাস এগুলো লিখলাম, আর মাইনাসের শুধুমাত্র 3 বর্গ একক। তাহলে ক্যালকুলেশন করলে আমরা এখানে পাবো 48 বর্গ একক, অর্থাৎ হাফ ইন্টু 48, দ্যাট মিনস 24 বর্গ একক। এটি হচ্ছে নির্ণয় এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান 24 বর্গ একক। এর মাধ্যমে আমাদের 8-এর খ আমরা করে ফেললাম। 8-এর ক এবং গ তোমরা একই নিয়মে করতে পারবে। তো আশা করি তোমরা 8-এর ক এবং গ নিজেরা বাসায় করে নিবে। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা চলে এসেছি আমাদের আজকের ক্লাসের শেষ গাণিতিক সমস্যা, অর্থাৎ প্রশ্ন নং 10 এর সমাধানে। প্রশ্নটি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। একটি চতুর্ভুজের 4টি শীর্ষ এ 3,4, বি -4,2, সি 6,-1 ও ডি p,3 দেওয়া আছে এবং শীর্ষসমূহ ঘড়ি কাঁটা বিপরীত দিকে আবর্তিত। এটা কিন্তু প্রশ্নে বলে দেওয়া আছে, প্রশ্নে উল্লেখ করে দেওয়া আছে যে বিন্দু 4টি ঘড়ি কাঁটা বিপরীত দিকে আবর্তিত। তো এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ হলে পি এর মান নির্ণয় করতে হবে।
অর্থাৎ এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফলটি ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এর দ্বিগুণ হবে এবং এর সাহায্যে পি এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তো চলো আমরা সমাধানের দিকে যাই। তো দেওয়া আছে লিখে আমরা বিন্দু 4টি আগে উল্লেখ করব এবং এখানে বলেই দেওয়া আছে যে বিন্দুগুলি ঘড়ির কাঁটা বিপরীত দিকে আবর্তিত হবে। ঘড়ির কাঁটা বিপরীত দিকে বিন্দুগুলি আবর্তিত হবে এবং একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু। তো এখানে প্রশ্ন মতে কিন্তু বলা ছিল যে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে আমাদের দুটো জিনিস এখানে আগে বের করে নিতে হবে। একটা হচ্ছে চতুর্ভুজ এবিসি এর ক্ষেত্রফল, আরেকটি হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এরপর এদের মধ্যে যে সম্পর্ক সেটি আমরা দেখিয়ে পি এর মানটি বের করব। তো এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা কোন পদ্ধতি ব্যবহার করব? পদ্ধতি 2, যেটি আমরা শিখেছি। চতুর্ভুজ হোক, পঞ্চভুজ হোক, ষড়ভুজ হোক বা ত্রিভুজ হোক, ক্ষেত্রফল নির্ণয় করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি ঘড়ি কাঁটা বিপরীত দিকে বিন্দুগুলিকে নিয়ে আমরা যেভাবে চতুর্ভুজ বা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি সেভাবেই আমরা করব। তাহলে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল হাফ লিখে উলম্ব রেখা, এখানে কিন্তু বলেই দেওয়া আছে বিন্দুগুলি ঘড়ি কাঁটা বিপরীত দিকে আবর্তিত, কাজে আমাদের সিরিয়াল নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তো প্রথমে বসাবো হচ্ছে এ বিন্দু অর্থাৎ 4 এবং 3, তারপরে বসাবো বি বিন্দুর যে স্থানাঙ্ক রয়েছে মানে হচ্ছে 4 এবং 2, সি বিন্দু হচ্ছে 6 -1, এরপরে ডি বিন্দু হচ্ছে পি এবং 3 বসালাম। এরপরে আবার প্রথম বিন্দু অর্থাৎ এ বিন্দু যেটি সেটি কী হবে? রিপিট লিখতে হবে, অর্থাৎ 3, 4 লিখে উলম্ব রেখা দিয়ে আবদ্ধ করে দিয়ে বর্গ একক। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার ক্যালকুলেশনের দিকে চলে যাই। হাফ দিয়ে ওই যে একই পদ্ধতি, উপর থেকে নিচের গুণগুলো হচ্ছে কি ধনাত্মক, অর্থাৎ 3 × 2 গুণ দিয়ে কি আসবে? প্লাসের 6, এরপরে প্লাস মাইনাসের 4 আর মাইনাসের 1 গুণ দিয়ে কি আসবে? প্লাসের 4 প্লাস 6 আর 3 গুণ দিয়ে হবে কত? প্লাসের 18, দেন প্লাস দিব পি আর 4 গুণ দিয়ে হবে 4p। এরপর হচ্ছে কি বিপরীত দিকের গুণগুলো অর্থাৎ নিচে থেকে উপরে গুণ, এগুলো হবে কি সামনে চিহ্ন হবে নেগেটিভ। তাহলে 4 এবং মাইনাসের 4 গুণ দিয়ে হবে মাইনাসের 16, বাট সূত্রের মাইনাস আছে তো মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাসের 16। এরপরে মাইনাস দিয়ে 2 আর 6 গুণ দিয়ে হবে হচ্ছে 12, মাইনাসে মাইনাসে প্লাসের পি আসবে, এরপরে এই মাইনাসের 1 আর পি গুণ দিয়ে হবে মাইনাসের পি আর সূত্রের মাইনাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাসের পি। আর এরপরে লাস্টে আসবে হচ্ছে মাইনাস দিয়ে 3 আর 3 গুণ দিয়ে হবে 9 বর্গ একক। এরপর হাফ লিখে ক্যালকুলেশন করি। 6 আর 4 10, 10 আর 18 হচ্ছে 28, 28 আর হচ্ছে 16, দ্যাট মিনস 44। এটা আসলো 44 থেকে যদি আমরা 12 এবং হচ্ছে কি লিখি প্লাস, 44 হচ্ছে প্লাসের, মাইনাসের আসবে হচ্ছে কত? 12 আর 9, দ্যাট মিনস 21। আর পি কয়টা আছে? এই যে 4টা পি আর একটা পি, মোট কয়টা পি হলো? 5p। তাহলে ক্যালকুলেশন করে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 23 প্লাস 5p, হাফ ইন্টু 23 প্লাস 5p বর্গ একক। এবার আমরা চলে যাব হচ্ছে পরবর্তী অংশ অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে। এখানেও ত্রিভুজ এবিসি এর জন্য কিন্তু কি হবে? ওই ঘড়ি কাঁটা বিপরীত দিকে আবর্তিত হবে, এটা বলেই দেওয়া আছে বিন্দুগুলি ঘড়ি কাঁটার বিপরীত দিকে আবর্তিত। তাহলে আমরা লিখব সুতরাং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল প্রথমে হাফ, তারপর উলম্ব রেখা, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,4, এটা আমরা 3 এবং 4 এটা বসাই দিলাম। তারপরে বি বিন্দুর স্থানাঙ্ক আসবে -4 এবং 2, -4 এবং 2 বসিয়ে দিলাম। তারপরে সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6, -1, তাহলে আমরা 6 এবং -1 বসিয়ে দিলাম। এরপরে আবার কি আসবে? এ বিন্দু অর্থাৎ 3,4, তাহলে 3 আর 4 বসিয়ে দিলাম, উলম্ব রেখা দিয়ে দিব, আবদ্ধ করে দিব বর্গ একক।
আচ্ছা, এবার আসো ক্যালকুলেশন করি। হাফ লিখে একই রকমভাবে উপর থেকে নিচের গুণগুলো হচ্ছে কি ধনাত্মক, তাহলে 3 আর 2 গুণ দিয়ে হবে প্লাসের 6, প্লাস মাইনাসের 4 আর মাইনাসের 1 গুণ দিয়ে হবে প্লাসের 4, প্লাস 6 আর 4 গুণ দিয়ে হবে 24 প্লাসের, এবার মাইনাসের 4 আর মাইনাসের 4 গুণ দিয়ে হওয়ার কথা হচ্ছে মাইনাসের 16, বাট মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাসের 16। এরপরে আসবে হচ্ছে মাইনাস দিয়ে 2 আর 6 গুণ দিলে হবে 12, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 3 আর 1 হয়ে যাবে কত 3 বর্গ একক। এখন যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে একটু দেখি। 6 আর 4 হচ্ছে 10, 10 আর 24 হচ্ছে 34, 34 আর 16 হচ্ছে 50 আর 3 দ্যাট মিনস 53, মাইনাসের হচ্ছে 12 বর্গ একক। তাহলে ক্যালকুলেশন করে আমরা কি পাবো আমরা এটা দেখি। তাহলে হাফ ইন্টু 50 থেকে 12 গেলে হবে হচ্ছে 41 বর্গ একক, তার মানে হচ্ছে 41/2 বর্গ একক। প্রশ্ন মতে আমরা কি বলতে পারি যে চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের দ্বিগুণ ছিল, তাহলে সেই অনুযায়ী হাফ ইন্টু 23 প্লাস 5p অর্থাৎ চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু 2 ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল অর্থাৎ 41/2, অর্থাৎ চতুর্ভুজ এবিসিডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। তাহলে এ পাশে হাফ থাকবে 23 প্লাস 5p, এ পাশে যদি আমরা 2 আর 2 কাটাকাটি চলে যাবে থাকবে হচ্ছে 41। তাহলে আমরা লিখতে পারি 23 প্লাস 5p ইকুয়াল টু যেটা ভাগে ছিল 2 সেটা ওই পাশে গিয়ে হয়ে যাবে গুণ, অর্থাৎ হয়ে যাবে 82। সেখান থেকে 5p ইকুয়াল টু আসবে 82 মাইনাসে 23, বা 5p ইকুয়াল টু 59, বা p ইকুয়াল টু আসবে হচ্ছে 59/5। এটি নির্ণয় মান, বা আমরা বলতে পারি এটি হচ্ছে অ্যান্সার, অর্থাৎ p এর মান হবে 59/5 একক। তাহলে আশা করি তোমরা এই ম্যাথটিও বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করবে। আজকের ক্লাসের বিষয়ে তোমরা তোমাদের বিষয় শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারো তোমাদের সমস্যাগুলো নিয়ে, অথবা আমার সাথেও যোগাযোগ করতে পারো চাইলে। তো আশা করি সবাই ক্লাসটি উপভোগ করেছো। তো এই পর্যায়ে আমরা আমাদের ক্লাসের শেষে চলে এসেছি। তোমাদের বাড়ির কাজটি লিখে নাও, তোমাদের যে SW থাকবে সেটি তোমরা লিখে নাও। SW থাকবে 11.2 অনুশীলনীর 7 নম্বর এবং 9 নম্বর অঙ্ক দুটি। তোমাদের আগামী ক্লাসের পূর্বেই তোমরা 7 এবং 9 নম্বর অঙ্কটি বাড়ি কাজ হিসেবে তোমাদের বিষয় শিক্ষকের কাছে জমা দিবে। তো আশা করি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। সরকার কর্তৃক যেই স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হয়েছে সেটি নিয়মিতভাবে এবং যথাযথভাবে পালন করে চলবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।